আচমকা নাফসান উঠে নাওয়ার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। সাথে সাথে নাওয়ার চোখ বড় বড় হয়ে যায়। সে নড়াচড়া করতেও ভুলে যায়। কিছুক্ষণ পর নাফসান নাওয়ার ঠোঁটে একটা ছোট্ট কামড় দিয়ে ছাড়তেই নাওরা লজ্জায় মাথা নিচু করে ফেলে। তাকে যে কামড় দিয়েছে সেটাও তার মাথায় নেই। নাফসান নাওয়ার গালে হাত দিয়ে বলে, এটাই তো চাচ্ছিলে বলো, তাই তো এভাবে ডিভোর্সের কথা তুলে আমাকে রাগিয়ে দিয়েছো। তুমি না সরাসরি কথার মানুষ, মুখে বললেই তো পারতে, যা চাও দিয়ে দিতাম। এমন অভিনয় করার কোনো দরকার ছিল না। নাওরা নিজের ঠোঁটে হাত রেখে বলে, কি করলেন এটা? বোঝনি? আসো আর একটা দিই। নাওরা কিছুটা পেছানোর চেষ্টা করে বলল, না না লাগবে না, বুঝেছি আমি। নাফসান মৃদু হেসে হঠাৎই নাওরাকে সামনে থেকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। কি করছেন কি? নাফসান নাওরার ঘাড়ে মুখ গুজে বলে, কিছুই তো করছি না। নাওরার এই মুহূর্তে হার্টবিট অনেক দ্রুত হচ্ছে, ভয় পাচ্ছে। নাফসানও কি তার হার্টের বিটগুলো শুনতে পাচ্ছে নাকি? হঠাৎই নাফসান ঘাড়ে মুখ গুজেই বলে ওঠে, নাওরা ভালোবাসো আমায়? হঠাৎ এমন প্রশ্নে নাওরা থতমত খেয়ে যায়। এমন পরিস্থিতিতে কেউ এসব প্রশ্ন করে নাকি? তবুও সে নিজেকে সামলে বলে, একদমই বাসি না। মিথ্যে বলছো? সত্যি বলছি, আমি আপনাকে ভালোবাসি না, শুধু ভালোবাসি আমার জামাইকে। নাফসান মৃদু হেসে বলে, তবে জেনে রেখো তোমার জামাইও তোমাকে অনেক ভালোবাসে, অনেক আগে থেকেই ভালোবাসে। এই প্রথমবার নাফসান তাকে ভালোবাসার কথা বলল। নাওরার এই পরিস্থিতিতে কেমন রিয়াকশন দেওয়া উচিত বুঝতে পারছে না। সে মৃদু স্বরে বলে, আপনি তো শুরুতে আমায় ডিভোর্সের কথা বলেছিলেন। ওটা তো এমনিই বলেছিলাম, তোমার মনের ভাব বোঝার জন্য। কি বুঝেছেন তাহলে? বুঝেছি এটাই যে আমার বউটাও আমাকে ইতিমধ্যে ভালোবেসে ফেলেছে। বাসেনি তো? আপনার মতো অভিনেতাকে এই নাওরা ভালোবাসতে পারে না। নাফসান এবার মাথা তুলে নাওরার দিকে তাকিয়ে বলে, বেসেছো তো, স্বীকার করো। না, বাসি না। নাফসান নাওরার ঠোঁটে ছোট্ট একটা চুমু দিয়ে বলে, বলো ভালোবাসো। বাসি না। নাফসান আবারও নাওরাকে চুমু দিয়ে বলে, যতক্ষণ না স্বীকার করবে ততক্ষণ এমন চলতেই থাকবে। নাওরা এবার হার মেনে নাফসানকে আটকে বলে, ওকে ওকে, স্বীকার করছি। কি স্বীকার করছো? ভালোবাসা। গুড গার্ল। বলেই নাওরার গালে ছোট্ট একটা চুমু খায়। নাওরা কিছুটা বিস্ময় নিয়ে বলে, আপনি এমন ব্যবহার করছেন কেন? কেমন ব্যবহার? এই কথাই চুমু দিচ্ছেন কেন? আপনাকে সুবিধার লাগছে না? কি চান আপনি? নাফসান এবার উঠে বসে কিছুটা হেসে বলে, তোমাকে চাই। নাওরা লাফিয়ে উঠে বসে বলে, মানে স্যার, আমাদের এখনো পারিবারিকভাবে বিয়ে হয়নি। আপনি শুনেছেন তো, আপনার মা বলেছে পারিবারিক বিয়ে হবে আমাদের। এখনই আপনি এসব বলছেন কেন? নাওরার কথায় নাফসান অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকায়। সে কি এমন বলেছে যে নাওরা এমন কথা বলল? পরক্ষণে নিজের কথাটা মনে হতেই বোঝে নাওরা তার কথাটার অন্য মানে ভেবেছে। তাই কিছুটা গম্ভীরভাবে বলে, অতিরিক্ত ফাজিল মেয়ে তুমি, সব কথার 2 লাইন বেশি বোঝো। আমি এমনিই বলেছি কথাটা, অন্য কোনো মিন করিনি। নাওরা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে, উফ, ভয় পাইয়ে দিয়েছিলেন। এতে ভয় পাওয়ার কি আছে? বিয়ে যখন হয়েছে সবই হবে, তুমি যা ভাবছিলে সেটাও হবে। নাওরা লাফিয়ে খাট থেকে নেমে বলে, আর আসবই না আপনার বাসায়। অসভ্য লোক একটা। আমার কাছে আসলে একটা ঝাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। টিচার মানুষ এত অসভ্য হয় কিভাবে? তোমার থেকেই শিখেছি। আমার থেকে মানে? সেই শুরু থেকেই তুমিই তো এসব কথা বলতে, জামাই হিসেবে এক্সট্রা সুবিধা নিতে চাইতে, বারবার সংসারের কথা বলতে, বউয়ের মতো ব্যবহার করতে। তো এখন আমি একটু স্বামীর মতো ব্যবহার করাতে ভয় পাচ্ছ কেন? আপনি একটা অসভ্য। আমি কখনোই এসব কিছু বলিনি, করিওনি। বেশি বলছেন আপনি, সঠিকটাই বলেছি আমি। কথা বলবেন না আমার সাথে, অসভ্য বেটা। বলেই নাওরা মুখ ভেঙিয়ে রুম থেকে চলে যায়। নাফসান জোরে হেসে আবারও চিত হয়ে বিছানায় শুয়ে পড়ে। নাওরাকে বলার তার অনেক কিছুই আছে, কিন্তু সাহস করে বলতে পারছে না। নাওরাকে ভুল বুঝবে তাকে? নাফসান চাচ্ছে আজই সব জানিয়ে দিতে। আজকের মতো সুযোগ হয়তো আবারও নাও আসতে পারে। আবার শাহেদ ইসলাম নাওরার বিয়ে ঠিক করতে চাচ্ছে। সে জানে তার জন্যই নাওরাকে এখনই বিয়ে দেওয়ার চিন্তা করছে। অন্য একজনের ভুলের শাস্তি এখন তাকে পেতে হচ্ছে। লোকটা বুঝতেই চাইলো না তার কথা, উল্টে ভুল বুঝে তাড়িয়ে দিল। নাওরা গজগজ করতে করতে রান্নাঘরে যায়। তার মতে আগের নাফসানই ভালো ছিল, অন্তত এভাবে তাকে লজ্জায় ফেলতো না। একটু সময়ের মধ্যেই যা খেলুক দেখালো, না জানি বাকি রাত আর কি করে। আজ আর একসাথে থাকা যাবে না। সোজা গিয়ে নাওরা পাশের রুমে থাকবে, তাকে জোর করেও এই রুমে আনতে পারবে না। এসব ভেবেই নাওরা রান্নার প্রস্তুতি নিতে থাকে। সে তো শুধু খিচুড়ি রান্নাটাই শিখেছে, এটাই সহজ রান্না। এখন নাফসান কি খেতে পারবে? জ্বরের মুখে তো আবার নাকি ভালো লাগে না খেতে। তাই সে আবারও নাফসানের কাছে যায়। রুমে গিয়ে দেখে নাফসান চোখ বন্ধ করে চিত হয়ে শুয়ে আছে। সে মৃদু স্বরে ডেকে বলে, স্যার শুনছেন? বলুন মিস মুনতাহা, কি দরকার? নাওরা ভ্যাবাচাকা খেয়ে বলে, এভাবে বলছেন কেন? আপনি বাসায় আমায় স্যার ডাকছেন কেন? অভ্যেস হয়ে গেছে স্যার, আমিও অভ্যেস করে নিব। কি জন্য এসেছেন বলুন?
নাওরা মুখ ভেঙচি দিয়ে বলে, আমি একটু খিচুড়ি রান্না করতে চাচ্ছিলাম, আপনি কি খেতে পারবেন? আপনার রান্না অখাদ্য নাকি? খেতে পারবো না কেন? আজব, অখাদ্য হতে যাবে কেন? আপনার তো জ্বর, তাই জিজ্ঞেস করছিলাম। পারবে রান্না করতে? শিখেছি আমি, পারবো ইনশাল্লাহ। তো করো গিয়ে, হেল্প লাগলে ডাকবে। লাগবে না আপনার হেল্প। নাওরা রান্নার জন্য যা যা লাগবে সব সাজিয়ে নিয়ে বসেছে। আস্তে আস্তে একের পর এক সবকিছু দিয়ে রান্না শুরু করে। একাকি রান্না করতে গিয়ে হাতে সামান্য একটু ছ্যাঁকাও খেয়েছে, তবে সব বাদ দিয়ে ধীরে ধীরে রান্না শেষ করে। এই প্রথমবার সে সাহস করে একাকি খিচুড়ি রান্না করে ফেললো। এর আগে তো প্রয়োজনে ভাত, আলু ভর্তা কিংবা ডিম দুইয়েই খাওয়া শেষ করত। ইচ্ছে করে নতুন কিছু রান্না করতেও যায়নি, তবে এখন সব রান্না শেখার চেষ্টা করছে। আজই তো সে রান্না পারলে তার শাশুড়ির কিছুই করতে হতো না। সে নিজেই স্যুপটা করে নাফসানকে খাওয়াতে পারতো। শেষ রান্না। নাওয়া চমকে লাফিয়ে ওঠে, বুকের বাপাসে থুতু দিয়ে বলে, এভাবে ভূতের মতো এসে ভয় দেখানোর কি আছে? আজব তো, তুমি যেভাবে ভয় পেয়ে যাবে আমি জানতাম নাকি? আপনি এভাবে উঠে আসতে গেলেন কেন? নাফসান গায়ে একটা চাদর জড়িয়ে বাহিরে এসেছে। এখানে গায়ে হালকা জ্বর আছে, এখনো গায়ে হালকা জ্বর আছে, হয়তো ঔষধের পাওয়ার কমে আসছে। দেখতে আসলাম সব পেয়ে কি অকাজ করছো? আমি অকাজ করি? করো না বলছো? তুমি আমার আলমারির কাপড় চোপড় উলট পালট করনি, তারপর বারান্দার ফুলের টব ফেলোনি, আর এখন রান্না করতে এসে তো সব সাজিয়ে বসেছো দেখছি। নাওরা দাঁত দিয়ে জিভ কাটে, ইস ধরা খেয়ে গেল। তার মানে আগেই উনি সব জেনে গিয়েছিল, তাও আবারও না জানার অভিনয় করেছে। সেদিন তার ফোন নিতে এসে নাওরা আলমারির ভেতর সব উলট পালট করেছিল। তাদের কাবিননামা খুঁজে পেতে ভেবেছিল কাবিননামাটা তার কাছে থাকলে নাফসান বারবার তাকে ডিভোর্সের হুমকি দিতে পারবে না, কিন্তু সেটা না পেয়ে বারান্দায় গিয়ে তার পছন্দের গোলাপ গাছ দেখে খুশি হয়ে গিয়েছিল। অতিরিক্ত খুশিতে তার পায়ের ধাক্কা খেয়ে একটা টব পড়ে গিয়েছিল। ভাগ্যিস ভাঙেনি, সে তো আবারও তুলে রেখে দিয়েছিল। আগের কথা মনে পড়ে গেল নাকি? আপনি কিভাবে বুঝলেন? আমি তো আবার সব গুছিয়েই রেখেছিলাম। আমার সব কাজ আমিই করি, তাই কোথায় কোনটা কিভাবে রাখি সব মনে থাকে আমার। ভালো হয়েছে আমার জামাইয়ের আলমারি আমি ধরেছি। আপনার কি? আমার তো কিছুই না। আচ্ছা, আলমারিতে কি খুঁজছিলে? আমাদের বিয়ের কাবিননামা? নাওরা মাথা নেড়ে হ্যাঁ বলে। নাফসান এবার শান্ত স্বরে বলে, এত টেনশন করো না নাওরা, আমি আছি তো, সব ঠিক করে দেব। নাওরাও এবার শান্ত স্বরেই বলে, আমার পরিবারে জানাচ্ছেন না কেন? আমি আর পারছি না মামা মামিকে ঠকাতে। ওরা আমায় ছোট থেকেই ভালোবাসা দিয়ে বড় করেছে, ওরা অনেক কষ্ট পাবে স্যার। নাফসান এগিয়ে গিয়ে নাওরাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, আমি অনেক আগেই তোমার মামার কাছে গিয়েছিলাম, কেন জানো? তোমাকে নিজের করে নেওয়ার জন্য, কিন্তু একটা ভুল বোঝাবুঝির জন্য ওরা আমায় ফিরিয়ে দেয়, তাই তো বাধ্য হয়ে তোমাকে এভাবে বিয়ে করতে হলো আমার। নাওরা নাফসানের বুক থেকে মাথা তুলে তাকিয়ে বলে, মানে কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। নাফসান নাওরার কপালে একটা চুমু দিয়ে বলে, আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি নাওরা, তোমাকে চিনি অনেক আগে থেকে। তোমার হয়তো ছোটবেলার কথা তেমন মনে নেই, কিন্তু আমার সব মনে আছে। মনে আছে এক পিচ্ছি মেয়ের কথা, যে সারাক্ষণ ঘরময় মাতিয়ে রাখতো। তখন হয়তো ভালোবাসা ছিল না, ছিল শুধু একরাশ মুগ্ধতা। কিন্তু হঠাৎই তোমার হারিয়ে যাবার পর থেকে এই মুগ্ধতা ভালোবাসায় পরিণত হয়। কত খুঁজেছি তোমায়, কত জায়গায় খুঁজেছি, অবশেষে তোমায় পেয়ে আর হাতছাড়া করিনি। সোজা বিয়ে করে নিচের করে রেখেছি, যাতে কেউ তোমার আর আমার থেকে আলাদা না করতে পারে। নাওরা এতক্ষণ অবাক হয়ে নাফসানের কথা শুনছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না তার সাথে ছোটবেলায় নাফসানের দেখা হয়েছিল মানে কি। তারা কি কোনোভাবে পরিচিত? কিভাবে তাহলে? নাওরাকে জিজ্ঞাসাসূচক চোখে তাকাতে দেখে নাফসান বলে, জানি তোমার অনেক প্রশ্ন মাথায় আসছে, ভাবছো কিভাবে পরিচিত হলাম আমরা। তবে আমাকে আর কিছুটা সময় দাও নাওরা, সব বলবো তোমায়, সব ঠিক করে দিব আমি। তবে তোমার কথা দিতে হবে, সব শুনে তুমিও আমাকে ভুল বুঝতে পারবে না। অনেক কষ্টে তোমায় কাছে পেয়েছি, আর হারাতে চাই না। এমন কি আছে যেটা জানার পর আমি আপনাকে ছেড়ে যেতে চাইবো? কি ভুল করেছেন আপনি? আমার কিছুই মনে নেই ছোটবেলার কথা, হালকা হালকা কিছু মনে পড়ে। তবে আপনার সাথে আমার দেখা কবে হয়েছিল? কি সম্পর্ক আমাদের? এই বিয়ে ছাড়া আমাদের আরো কোনো সম্পর্ক আছে কি? বললাম তো নাওরা, আর একটু সময় দাও, একজনকে খুঁজে পেলেই আমি সবকিছু ঠিক করে দিতে পারবো, শুধু একটু সময় লাগবে। ঠিক আছে, দিলাম সময়। আমি জানি না কেন আপনার প্রতি আমার শুরু থেকেই একটা বিশ্বাস কাজ করে। আমার বিশ্বাস আপনি কোনো ভুল করতে পারেন না। আশা করি আমার বিশ্বাসের ভাঙন হবে না, একদম হবে না। তোমার স্বামী কোনো ভুল করেনি, একদম পিওর ভালো মানুষ। নাওরা এবার নিজের ফর্মে এসে বলে, পিওর অভিনেতাও বলেন, সাথে পিওর অসভ্য। আপনার নাফসানকে সরিয়ে হনহন করে হনহন করে হেঁটে রান্নাঘরে গিয়ে খিচুড়ি নিয়ে আসে। নাফসানের প্লেট সাজিয়ে সামনে দিয়ে বলে, নিন, খান বংশের পোলা, খান, বেশি করে খান।
নাওরা তার রুমে বসে ভাবছিল গত রাতের কথা। গত রাতে নাফসান আর কোনো কিছু না করেনি, শুধু ঝাপটে ধরে নিজের সাথেই রেখেছিল। নাওরা খাবার শেষেই দৌড়ে পাশের রুমে চলে গিয়েছিল, তবে নাফসান তার সাথে ছলনা করে তাকে পাশের রুম থেকে ধরে এনে সারা রাত জড়িয়ে ধরে ঘুমিয়েছে। গত রাতের এসব মনে পড়তেই নাওরার সারা শরীরে শিহরণ বয়ে যায়। ভালোবাসার মানুষের এতটা কাছে থাকলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। নাওরা সেটাও গত রাতে উপলব্ধি করতে পেরেছে। তার এসব ভাবনার মাঝেই মামি রুমে এসে উপস্থিত হয়। হঠাৎই তিনি বলে ওঠেন, তুই গত রাতে কোথায় ছিলি নাওরা? মামির এহেন প্রশ্নে নাওরা থতমত খেয়ে যায়। সে তো ফোন করে মামিকে জানিয়েছিল সে বান্ধবীর বাসায় থাকবে, তাও আবার এই প্রশ্ন করছে কেন? মামি কি কিছু সন্দেহ করেছে? তাই কিছুটা ভয়ে সে আমতা আমতা করে বলে, আমি তো তোমাকে বলেছিলাম বান্ধবীর বাসায় থাকবো, তুই তো রূপার বাসায় ছিলি না। নাওরা চমকে ওঠে, মামি এটা জানলো কিভাবে? তবে বাহিরে নিজেকে শান্ত রেখে বলে, হ্যাঁ তো ছিলাম না, রুমার বাসায় ছিলাম না তো, রূপার বাসায় ছিলাম না তো, আমি তো রিচির বাসায় ছিলাম। রিচি অসুস্থ ছিল একটু। তবুও মামির সন্দেহ যেন দূর হয় না, তবুও তিনি আর কিছু না বলেই চলে যান। আসলে নাওরার দুই বান্ধবীর মাঝে নাওরার রূপার সাথে একটু বেশিই সখ্যতা, তাই মামিও রূপার ব্যাপারে সব জানেন, কিন্তু রিচির ব্যাপারে তেমন কিছুই জানেন না তিনি। তাই তো রূপার কথা বলে এ যাত্রায় নাওরা বেঁচে গেল। যদিও মামিকে দেখেই বুঝে গেছে তিনি এখনো সবটা বিশ্বাস করেননি। একটু পর মামি আবার তার রুমে এসে উপস্থিত হন। এবার তিনি একা নন, সাথে সাফিয়া মাহুরু এসেছে। মাহুরু এসেই নাওরার ফোন নিয়ে গেম খেলতে বসে যায়, আর মামি হাতে করে একটা শাড়িও এনেছে। এদিকে আয়, শাড়িটা পরে নে। হঠাৎ শাড়ি কেন পরবো? সাফিয়া উৎফুল্ল হয়ে বলে, আপু আজ তো তোমাকে দেখতে আসবে। নাওরা বিস্ময় নিয়ে মামির দিকে তাকায়। তাকে দেখতে আসবে মানে কি? বলা নেই কওয়া নেই, এভাবে দেখতে আসবে বললেই হলো নাকি? মামি, সাফিয়া কি বলল? যা বলেছে শুনেছিসই তো। মামি, আমি আগেই তো বলেছি আমি এখনই বিয়ের জন্য প্রস্তুত নই, যা বলেছি তাই করো, বেশি কথা শুনতে চাচ্ছি না। কিন্তু মামি, কিন্তু কি? আর কত তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো? এখন বড় হয়েছিস, বিয়ে দিয়ে দেওয়াই উচিত। এত বছর তোকে পেলে বড় করেছি, এখন নিশ্চয়ই আমাদের অবাধ্য হবি না? নাওরা অবাক হয়ে মামির দিকে তাকিয়ে থাকে। মামি এভাবে কিভাবে কথা বলছে? মামি তো আগে কখনো তার সাথে এমন কথা বলেনি। অজান্তেই তার চোখে পানি চলে আসে। তবে মামির যেন নাওয়ার কষ্টর চোখই পড়ছে না, অথচ এই মহিলাই কিনা তাকে এত বছর মায়ের আদর দিয়ে বড় করেছে। নাওরা নিঃশব্দে পুতুলের মতো দাঁড়িয়ে থাকে, আর মামি ওভাবেই তাকে শাড়ি পরিয়ে দিতে থাকেন। সাফিয়া একপাশে মন খারাপ করে নাওরার দিকেই তাকিয়ে আছে। সে এতক্ষণ ভাবছিল নাওরা আপুর বিয়ে হবে, মজা হবে, কিন্তু নাওরাকে দেখেই বোঝা যাচ্ছে সে একটুও খুশি না এতে। কিন্তু সাফিয়া মায়ের ভয়েই কিছু বলতে পারছে না। আজ সকাল থেকেই মায়ের মেজাজ খারাপ। নাওরা আসার আগে থেকেই মেজাজ খারাপ ওনার। বাবাও কেমন থমথমে মুখে আছে। তিনি আজ অফিসে যাননি, হয়তো নাওরাকে দেখতে আসবে বলেই যায়নি। নাওরাকে শাড়ি পরানোর মুহূর্তে হঠাৎই তার ফোন বেজে ওঠে। মাহুরুর গেমে ডিস্টার্ব হওয়ায় সে রেগে গেছে। নাওরা ফোনটা নিতেই যাবে, তখনই মামির মাহুরুর হাত থেকে ফোন টেনে নেয়। নাওরা শুধু এক পলক দেখেছিল কলটা নাফসানি দিয়েছে। মামি কলটা রিসিভ করতেই নাওরা ভয় পেয়ে যায়। এখন নাফসান বেফাস কিছু বলে ফেললেই সব শেষ। তবে নাফসানের কল রিসিভ হতেই বলে, বাসায় পৌঁছে ফোন দিতে বলেছিলাম না, দাওনি কেন? মামি নাওরার দিকে তাকিয়ে কিছুই না বলে ফোন কেটে দেয়। হঠাৎ এভাবে ফোন কেটে যাওয়ায় নাফসান অবাক হয়। সে পুনরায় ফোন দিতেই ফোন বন্ধ দেখায়। সে খুব টেনশনে পড়ে যায়। এমনিতেই সে অসুস্থ থাকায় নাওরাকে বাড়ি পৌঁছে দিতে পারেনি, তার উপর এখন ফোন বন্ধ, কথাও বলা গেল না। অপরদিকে মামি নাওরাকে বলেন, এখন থেকে তোর এই ফোন আমার কাছে থাকবে। নাওরা এবার আর চুপ থাকতে পারে না। সে বলে ওঠে, ফোন কেন নিয়ে নিতে চাইছো? কি হয়েছে তোমার? এমন ব্যবহার করছো কেন? মামিও এবার রাগীশ্বরে বলেন, হ্যাঁ হ্যাঁ, এখন আমার কথাও তো ভালো লাগবে না। নতুন মানুষ পেয়ে গেছিস তো, এখন আর আমাদের দরকার নেই, তাই না? তবে যা করার বাড়ি থেকে বেরিয়ে পরে করবি, তোর জন্য যেন আমাদের কোনো কথা শুনতে না হয়। মামির এসব কথাই নাওরা অবাক হয়ে তাকিয়ে থাকে। একদিনের মাঝে কি এমন হলো? মামি এমন ব্যবহার করছে। মামাও সকাল থেকে কেমন থমথমে হয়ে আছে। এরই মাঝে তার বিয়ের কথাও আসছে কেন? কেউ কি তবে তাকে নিয়ে কিছু বলেছে মামা মামিকে? নাওরা আর কিছু না বলাই মামি তাকে শাড়ি পরিয়ে বাহিরে চলে যান। সাথে করে ফোনটাও নিয়ে গিয়েছেন। ফোনের সাথে মাহুরও চলে গিয়েছে। তবে রুমে আছে শুধু সাফিয়া। নাওরার টেনশন হচ্ছে প্রচুর। মামি যেভাবে কথা বলল, পারলে যেন আজই তার বিয়ে দিয়ে দিবে। সে আটকাবে কিভাবে সব? তার উপর নাফসানের কোনো খবর নিতে পারছে না সে। লোকটার শরীর তো তখনও খারাপ ছিল, এখন না জানি কোন অবস্থায় আছে। নাওরাকে বলেছ সব? না, শুধু বলেছি
দেখতে আসবে আজ, কিন্তু ওনারা তো আজই আংটি পরিয়ে দিতে চান। সেটা ব্যাপার না, পরিয়ে দিক, না হয় এখনই তো আর বিয়ে করে নিয়ে যাবে না। আমি জানি না, হঠাৎই উল্টোপাল্টা কথা বলে, এত তাড়াহুড়ো করছে কেন? এসে না জানি আবার বলে সোজা বিয়ে করিয়ে নিয়ে যাবে। ভালোই হবে, অন্তত বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতে পারবো, আমাদের আর কোনো দায় থাকবে না। বউয়ের কথায় শাহেদ ইসলাম অবাক হয়ে যান। রবিনা তো কখনোই নাওরাকে নিয়ে এসব কথা বলেননি, আজ কি তবে অনেক কষ্ট পেয়েছে? মেয়েটা বুঝলো না কেন তাদের ব্যাপারটা। বিকালের দিকে পরিবার নিয়ে শিয়ামরা উপস্থিত হয়। শাহেদ ইসলাম যথাযথ আপ্যায়নের চেষ্টা করেন, তবে শিয়ামদের মাঝে কোনো আন্তরিকতা দেখা যায় না। তাদের কথায় মনেই হচ্ছে না তারা তাদের ছেলের জন্য পাত্রী দেখতে এসেছেন। মনে হচ্ছে যেন শাহেদ ইসলামের কাছে তাদের কোনো জিনিস আছে, সেটাই তারা কর্তৃত্ব ফলিয়ে নিতে চাইছেন। এমনকি শিয়ামের মাঝেও কোনো রিয়াকশন পাওয়া যাচ্ছে না। সে কেমন যেন গম্ভীর মুখে বসে আছে, শুধু অপেক্ষায় আছে নাওরাকে নিয়ে আসার। সামান্য কিছু কথাবার্তার পর রবিনা বেগম গিয়ে নাওরাকে নিয়ে আসেন। নাওরাকে এনে শিয়ামের মুখোমুখি বসানো হয়। নাওরা শুধু মাথা নিচু করে বসে থাকে। সামনে কে এসেছে, কি করছে জানার কোনো আগ্রহ নেই তার, শুধু এই সময়টা কোনো রকমে পার করে নিতে চায় সে। আমরাও আজই আংটি পরানোর পাশাপাশি বিয়েটাও সেরে নিতে যাচ্ছি, কিন্তু এভাবে হুট করে সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হচ্ছে? আর কিছুদিন সময় দিলে হয় না বাবা? না, হয় না, আমি আর দেরি করতে চাচ্ছি না। পরিচিত কণ্ঠস্বর শুনে নাওরা মাথা তুলে তাকিয়ে সামনে শিয়ামকে দেখে অবাক হয়ে যায়। শিয়াম এখানে কেন? তবে কি শিয়ামই তাকে দেখতে এসেছে? এক মুহূর্তের জন্য যেন নাওরা আশার আলো খুঁজে পায়। শিয়ামকে বুঝিয়ে বললে হয়তো সব বুঝবে, তারপর আর বিয়েটা করতে চাইবে না। তবে শিয়ামের পরবর্তী কথাগুলো শুনে নাওরার আশার আলো নিভে যায়। শিয়াম আজই তাকে বিয়ে করে নিয়ে যেতে চাইছে, তার কোনো সিদ্ধান্ত জানার প্রয়োজনটাও করেনি। অথচ এই ছেলেটার সাথে নাকি তার কিছুদিনের পরিচয়। সবসময় হাসি মুখ দেখে ভেবেছিল ছেলেটা বোধহয় অনেক ভালো, কিন্তু এখন তো সব মিথ্যে মনে হচ্ছে। হঠাৎই শিয়ামের মা মাঝখান থেকে বলে ওঠে, শিয়াম রে, মেয়ে তো এতিম, ওনারা তো মেয়ের আসল বাবা মা না, একটা এতিম মেয়েকে কেন তার বউ করে নিব? শিয়ামের বাবা রেগে বলে ওঠেন, তুমি চুপ থাকো, ছেলে আমাদের যেই মেয়েকেই পছন্দ করবে তাকেই বিয়ে করাবো, তোমাকে কোনো কথা বলতে বলিনি আমি। শিয়ামের মায়ের কথাই নাওরার প্রথমে একটু খারাপ লাগলেও পরে মনে হয় এটাই সুযোগ, এইভাবে হয়তো তার বিয়েটা আটকে যাবে। তবে শিয়ামের বাবার কথাই তার মনটা পুনরায় খারাপ হয়ে যায়। নাওরা এবার ছলো ছলো দৃষ্টিতে শিয়ামের দিকে তাকায়, যদি তার দিকটা একটু বুঝে। তার তাকানো দেখে শিয়াম বলে, আমি একটু নাওরার সাথে আলাদা কথা বলতে চাই। ঠিক আছে নাওরা, শিয়ামকে তোমার রুমে নিয়ে যাও। নাওরা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রুমের দিকে চলে যায়। শিয়ামও তার পিছু পিছু যায়। নাওরা ভাবছে হয়তো শিয়াম এবার তার সব কথা শুনে হয়তো বিয়েটা আর করতে চাইবে না। এসব ভেবেই সে খুশি হয়ে যায়। নাওরা, তুমি বোধহয় কিছু বলতে চাইছো? শিয়াম ভাইয়া প্লিজ আপনি এই বিয়েটাই না করে দেন, আমি এই বিয়ে করতে পারবো না। কিন্তু আমিই তো বিয়েটা করতে চাচ্ছি ভাইয়া, আমি অন্য কাউকে ভালোবাসি, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এবার শিয়ামের বলা কথা শুনে নাওরা বিস্মিত হয়ে যায়। শিয়াম বলে, আমি জানি তো নাওরা তুমি অন্য কাউকে ভালোবাসো, কাকে ভালোবাসো সেটাও জানি আমি, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি নাওরা, এই একটা ব্যাপারে আমি দয়ালু হতে পারলাম না। আমাকে না চাইতেও স্বার্থপর হতে হচ্ছে। আমার আর নাফসান স্যারের, হ্যাঁ জানি, তোমার আর নাফসান স্যারের মাঝে একটা প্রেমের সম্পর্ক আছে। শুধু তাই নয়, তোমরা একসাথে একই বাসায় নাইট স্পেন্ডও করেছো। বিশ্বাস করো আমার কোনো সমস্যা নেই এতে, শুধু বিয়ের পর এসব কিছু ভুলে যেতে হবে। তোমার ভালোর জন্য আমি কাউকে বলবো না এসব। দেখেছো তোমায় কতটা ভালোবাসি আমি, তোমার ভুলগুলোও এখন আমার কাছে কিছুই মনে হচ্ছে না। শিয়ামের কথাই নোংরামো স্পষ্ট ধরা পড়েছে। সে তো বিবাহিত, তবে এই নাইট স্পেন্ড কথাটা কত বিশ্রী শোনাচ্ছে, না জেনে কিভাবে বলে ফেললো কথাটা। নাওরার এখন শিয়ামের দিকে তাকাতেও ঘৃণা হচ্ছে। সে মাথা নিচু করে তাকিয়ে আছে। কি ভাবছো কিভাবে এসব জেনেছি, তাই তো? আরে তোমরা গতকাল আমার কথা না শুনেই চলে যাওয়ার পর আমিও তোমাদের পিছু নিয়েছিলাম। দেখেছি তোমাকে অস্থির হয়ে নাফসানের ফ্ল্যাটে যেতে। জানো আমি ওই ফ্ল্যাটের নিচে রাত 8টা অবধি অপেক্ষায় ছিলাম, ভেবেছিলাম তুমি আসবে, কিন্তু আসলে না তো। বুঝেছিলাম তুমি সেখানে নাইট স্পেন্ড করবে, তাও আমি কিছুই বলিনি, সিন ক্রিয়েট করিনি, শুধু তোমার বদনাম হবে ভেবে। আমি তো তোমাকে ভালোবাসি নাওরা, এই ভালোবাসার কথাটা অন্য সময় শুনলে হয়তো সে খুশিই হতো, কিন্তু এখন তো সে বিবাহিত। নাওরা এই মুহূর্তে শুধু চিৎকার করতে পারছে না, একমাত্র নাফসানের জন্য। নাফসান যে তার কাছ থেকে কিছু সময় চেয়েছে মাত্র, কিন্তু কে জানতো এই কিছু সময়ের মাঝেই এত বড় দুর্যোগ চলে আসবে। এখন তো তার কাছে তার ফোনটাও নেই, নাফসানকেও কিছু জানাতে পারছে না। এখন যে এই পরিস্থিতিতে সামাল দিবে কিভাবে, সে তো আর এসব সহ্য করতে পারছে না। মামা মামি কেন তার থেকে কিছু জানতে চাইলো না, কেন শুনতে চাইলো না তার মনের কথা? সে তো এখন পুরোপুরি একাকী বোধ করছে, তার পাশে আজ কেউ নেই, সে সম্পূর্ণ একা।